5 তারিখে যখন সকালবেলা 36 জুলাইয়ে বের হয়ে যাই, আমার স্ত্রী আসলে কাঁদো কাঁদো হয়ে বলছিলেন যে তুমি তো হয়তো আবার ফিরতে পারবা না, তো একটা কিছু লিখে দিয়ে যাও ডায়েরিতে। তখন আমার সন্তানকে কোলে দিয়ে বলল যে তোমার বাবাকে শেষবারের মতো দেখে রাখো। আবিদ আজম, আপনি টেলিভিশন সাংবাদিকতা করেন, কবিতা লেখেন, বিভিন্ন মিডিয়ার সঙ্গে আপনি যুক্ত লেখকও বটে। আপনি জুলাই আন্দোলনে আপনাদের সম্পৃক্ততাটা আসলে আমরা দেখেছি মাঝে মাঝে গর্জে উঠতো, নানা রকম কবিতা, নানা রকম স্লোগান তৈরি হতো, বিভিন্ন চেতনা তৈরি হতো, এবং এত চমৎকার সব যে নামগুলো, আন্দোলনের যে শিরোনামগুলো, এগুলো আসলে কারা ম্যানুফ্যাকচার করতো বা কি আপনার রোল কী ছিল? আসসালামু আলাইকুম। নজরুলের ভাষায় বলি, নজরুল বলেছেন যে আমরা হাঁটিব ফেলে পশ্চাতে পচা অতীত, গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত। নজরুলের এই প্রেরণাকে সঙ্গী করেই আসলে কবি, সাহিত্যিক, সাংবাদিকরা জুলাই অভ্যুত্থানে শরিক হয়েছিল, অংশ নিয়েছিল। তো বলা হয়ে থাকে যে কোনো বিপ্লব, অভ্যুত্থান বা রাজনীতিকে ভাষা দেয় সাহিত্য, অর্থাৎ কবি, সাহিত্যিক, শিল্পীরা। জুলাইয়েও বেশ কিছু ব্যতিক্রম ছাড়া তেমনটি হয়েছে। পুরো জুলাই জুড়ে আমরা দেখব যে আসলে কবি, সাহিত্যিক, শিল্পী বা পেশাজীবীদের বড় রকমের একটি ভূমিকা রয়েছে। এর মূল নেতৃত্ব যদিও দিয়েছে ছাত্ররা এবং ছাত্র জনতার আন্দোলন বলা হচ্ছে এখানে, কিন্তু আসলে নানা শ্রেণী পেশার মানুষেরা এখানে সম্পৃক্ত ছিল। তার অংশ হিসেবেই আসলে কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকদের অংশগ্রহণ এখানে। তো আমাদের জায়গা থেকে আমাদের ভূমিকাটা আসলে প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে তো ছিলই। আমি ব্যক্তিগত জায়গা থেকে 18 জুলাই থেকে রাজপথে আন্দোলনে শরিক হই। ততক্ষণেও আমার খুব চেষ্টা করছিলাম আসলে এত শিক্ষক বা নানান পেশাজীবীরা রাজপথে সরব হচ্ছেন, তো আমাদের জায়গা থেকে শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিকদের জায়গা থেকে একটা প্রতিবাদ করা যায় কি না অব্যাহতভাবে। আমি নানা রকম চেষ্টা করেও আসলে এটা পারছিলাম না, বা আমার আশপাশে তখন যারা ছিলেন খুবই ভয় পাচ্ছিলেন। দেখা মাত্রই গুলি করে দিচ্ছে, বা আবু সাঈদের শাহাদাতের পর, মুগ্ধের শাহাদাতের পরেও সারা দেশব্যাপী ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। তো চেষ্টা করতে করতে অনেক চেষ্টা করছিলাম, কিন্তু চেষ্টা করার পরেও বারবার ব্যর্থ হচ্ছিলাম। তো এরপরে যখন দেখলাম যে প্রফেসর সলিমুল্লাহ খান সহ আরও অনেকেই রাজপথে দাঁড়িয়েছেন খুব সাহস করে, তখন আর আসলে আমি আর আমার আশপাশের যে বন্ধুরা ছিলেন তাদের কথাকে অতটা ভ্রুক্ষেপ না করেই আমি বলে ফেললাম যে আসলে আমাদের কালের কলস লেখক সম্প্রীতি নামে একটা সংগঠন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেই আমরা বলে ফেললাম যে কালকেই আমরা রাজপথে দাঁড়াবো এবং এক দফা ঘোষণা করব। আমাদের একজন বন্ধু ইমরান মাহফুজ। আপনারা কবি সাহিত্যিকদের কথা বলছেন, কিন্তু বাংলাদেশের যারা মেইন স্ট্রিমের কবি সাহিত্যিক হিসেবে, বুদ্ধিজীবী হিসেবে যারা খুবই পরিচিত, সবসময় বিভিন্ন শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় যাদের দেখা যায়, তাদেরকে তো আমরা আসলে দেখিনি। এটা আসলে খুবই একটা আশ্চর্যজনক ব্যাপার। আমাদের প্রধান কবি, লেখক, সাংবাদিক তারা ভয়ানকভাবে ফ্যাসিবাদের দোসর এবং গণহত্যার উস্কানিদাতার ভূমিকা পালন করেছেন, এবং আমরা দেখব যে এই যে ফ্যাসিবাদ বাংলাদেশে দীর্ঘায়িত হয়েছে, এর পেছনে, এই ফ্যাসিবাদকে হৃষ্টপুষ্ট করার পেছনে তাদের বড় রকম একটা ভূমিকা রয়েছে কিছু ব্যতিক্রম ছাড়া। এবং তরুণদের একটা বড় অংশকে আমরা দেখেছি যে এই আন্দোলনে তারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বড় রকমের ভূমিকা পালন করেছেন, এবং সেই অংশ হিসেবেই আমাদের আসলে রাজপথে দাঁড়ানো। আমরা বিক্ষুব্ধ কবি, লেখক সমাজ জুলাই নিপীড়নের বিরুদ্ধে আমরা এক দফা ঘোষণা করেছিলাম। অনেক সাংস্কৃতিক কর্মীরা কিন্তু নেমেছেন, সেটা জাতি জানে। মূলত কি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে এই টোটাল আন্দোলনটা যারা ডানপন্থী বা রাইটিস্ট তাদেরই চেতনার ফসল, আর যারা একেবারে স্বার্থান্বেষী বামপন্থী, অবশ্য কিছু বামপন্থীকে কিন্তু আমরা মাঠে ময়দানে অবশ্যই পেয়েছি। হ্যাঁ, অবশ্যই আমি বলবো যে এই আন্দোলনটা এক ধরনের রাইটিস্ট আন্দোলন হয়েছে, কিন্তু এখানে বামপন্থী যারা বলে পরিচিত বা যারা প্রগতিশীল বলা হয় যাদেরকে, বা সেকুলার, তাদেরও একটা অংশগ্রহণ ছিল, কিন্তু সেটা আসলে যতটা দৃশ্যমান যতটা করা হয়েছে ততটা কিনা আমি জানি না, কিন্তু তাদের একটা ভূমিকা। তাদের বড় বড় নেতা তো সরাসরি মন্ত্রিত্ব লাভ করে তারা তো ফ্যাসিবাদের সাথেই ছিলেন, কিন্তু একটা তাদেরকে
ক্রেডিটটা বেশি দেয়া হয়েছে। আমি যদি নাম ধরে বলি, উদীচী বা আনু মোহাম্মদ স্যারদেরও একটা ভূমিকা আছে, কিন্তু বিশেষ একটি পত্রিকা তাকে যেভাবে এক দফার নায়ক বানিয়েছে, আমি তো সেটা মেনে নিতে পারি না। কারণ আমি বলবো যে এই আন্দোলনের, আমার পাশে বসে আছেন ছোট ভাই, স্নেহের ছোট ভাই সংগঠক সাদিক কায়েম, আমি বলবো যে অন্যতম মাস্টার মাইন্ড এই আন্দোলনের সাদিক কায়েমরা, কিন্তু তাদেরকে মিডিয়ায় নানাভাবে উপেক্ষা করা হয়েছে এই তথ্যটা। তো এই আন্দোলনটা অবশ্যই ছাত্র জনতার আন্দোলন এবং সব শ্রেণী পেশার মানুষের আন্দোলন, কিন্তু এই আন্দোলনটা যারা বেশি সংগঠিত করেছে, পেছন থেকে যারা সব নেতৃত্ব দিয়েছে, তাদেরকে সাইড করে দেওয়া হয়েছে, তাদেরকে মানে উপেক্ষা এবং অবজ্ঞা করা হয়েছে। যেমনটি বলছিলাম যে আসলে এই আন্দোলনের কবি সাহিত্যিক শিল্পীদের একমাত্র মুভমেন্ট ছিল বিক্ষুব্ধ কবি লেখক সমাজ, যেটা আমরা 2 তারিখে বাংলা মোটরে এক দফা ঘোষণা করি। আসলে মূল কাজটা তো ছাত্র জনতাই করেছে, কিন্তু আসলে কবি সাহিত্যিকরা যেহেতু ভবিষ্যৎ দ্রষ্টা, ভবিষ্যৎ দেখতে পায়, তো সেই হিসেবে আমাদের কাছে মনে হয়েছে শেখ হাসিনাকে আর এক মুহূর্তেও ক্ষমতায় আমরা দেখতে চাই না। আমরা সেদিন কার যে ঘোষণা দেয়া হয়েছে, সব মিডিয়াগুলো, টেলিভিশনগুলো লাইভ সেটা করেছে, এবং এই কাজগুলো করতে গিয়ে, নেতৃত্ব দিতে গিয়ে এই সংগঠনের আমাদের কিছু বন্ধুরাও ছিলেন, তাদের মধ্যে অন্যতম মুখপাত্র ইমরান মাহফুজ। তো আমরা যারাই এই মুভমেন্টটা করেছিলাম, দেখা যায় অনেকের নামই গণভবন থেকে 5 তারিখে যেই কিল লিস্টটা উদ্ধার করা হয়, সেখানে আমাদের নাম ছিল। আব্দুল্লাহ শিকদার, ফরাদ মজহার, আমাদের অনেকেরই নাম ছিল। তো বোঝাই যায় যে আন্দোলনটা ব্যর্থ হলে সাদিক কায়েম ভাইদের মতো আমাদেরও পরিণতিটা কী হতো সেটা বোঝাই যাচ্ছে। এবং সেই সময়ে এই পুরো গণ অভ্যুত্থান জুড়ে আমি যেহেতু রাজপথেই ছিলাম, শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়েই আমি নেমেছি, বা আমরা সবাই নেমেছি। তো আমার 2টো ষাঁড় রক্তাক্ত হয়েছে, শহীদ ভাইদের, আহত ভাইদের সেই আর্তচিৎকার আমি শুনেছি, দেখেছি। এখনও আসলে সেই ট্রমা থেকে আমি বের হতে পারিনি। এখনও সেই মানে ভাইদের আর্তচিৎকার বা রক্তের সেই তাজা রক্তের ঘ্রাণ এখনও শুকায়নি। ফলে আমি বলবো যে ফ্যাসিবাদ পুনর্বাসনের যেই বিষয়গুলো আমরা দেখি, রাজনীতিবিদদের বা সরকারের ভেতর থেকেও সেরকম একটা বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের খুবই আহত করে। এবং আমরা বলবো যে আসলে কেউ যেন এই ধৃষ্টতা না দেখায়, শহীদের রক্তের সঙ্গে বেইমানি না করে, আমাদের আহ্বান থাকবে। এবং যেন ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছে তাদের বিচার আমরা চাই, খুনি হাসিনার বিচারও আমরা চাই। জুলাই জুড়েই তো যেমন ধরেন বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, এ ধরনের যে স্লোগানগুলো, এ ধরনের, বা আমি লিখেছিলাম যে ভাইয়ের খুনে দেশ ভেসে যায় দ্রোহের আগুন মর্তে, তখন তুমি কোন ছলনায় লুকিয়ে কবি গর্তে, কবিদের প্রতি এভাবেই আমি বলেছিলাম। তো পুরো জুলাই জুড়েই দেয়ালের অনেক গ্রাফিতি আমরা দেখেছি, সেগুলোও কিন্তু কবি লেখক বা নাম না জানা ভাইদের রচিত। কবি হাসান রোবায়েত সহ আমরা অনেকেই সেগুলো লিখেছি। তো আমি পড়ব যে কবিতাটি, এটির নাম আমিও হব আবু সাইদ। এটি 5 তারিখে যখন সকালবেলা 36 জুলাইয়ে বের হয়ে যাই, আমার স্ত্রী আসলে কাঁদো হয়ে বলছিলেন যে তুমি তো হয়তো আবার ফিরতে পারবা না, তো একটা কিছু লিখে দিয়ে যাও ডায়েরিতে। তখন আমার সন্তানকে কোলে দিয়ে বলল যে তোমার বাবাকে শেষবারের মতো দেখে নাও। তো সে সময় আসলে আমি এইটা লিখে রাখি, এই কবিতাটি লিখি আর কি। আমিও হব আবু সাইদ, লিখেছি আমি আবিদ আজম। স্বদেশ জুড়ে গোলা বারুদ হাজার অস্ত্রধারী, আমি থাকি সংগ্রামে তাই জন্মভূমি বাড়ি। স্বদেশ জুড়ে গোলা বারুদ হাজার অস্ত্রধারী, একটি দেশে গুপ্ত ঘাতক নিত্য চালায় গুলি, কালে মায়ের শাহাদাতের তুলি যে আঙ্গুলি। দিন দুপুরে গণহত্যা বয় রক্তের বন্যা, একাই তবে দাঁড়াই আমি অকুত অনন্যা। যে রাজপথে হাজার শহীদ গাজি ওঠে গর্জে, দেশের জন্যে জীবন দেয়া ফরজে আইন ফরজে। যে রাজপথে হাজার শহীদ গাজি ওঠে গর্জে, লক্ষ গ্রেনেড গুলির মুখে যে পাতিনি বুক, বুঝবে কি সে স্বাধীনতার জন্যে মরার সুখ। যার কাছে খুব জীবন প্রিয় নামেইনি রাজপথে, কেমনে দেবে সে উপশম শহীদ বীরের ক্ষতে। যে শোনেনি নতুন আজান ওই ওঠে পাঞ্জেরি, তার জন্যে ভালোবাসা কেমনে করি ফেরি। যে শোনেনি নতুন আজান ওই ওঠে পাঞ্জেরি, কাকে বলে যুদ্ধ জিহাদ যার কাছে নেই সংজ্ঞা।
কেমন করে সে বাজাবে প্রেমদোহের ডঙ্কা, কেমন করে সে বাজাবে প্রেমদ্রোহের ডঙ্কা, কাকে বলে যুদ্ধ জিহাদ যার কাছে নেই সংজ্ঞা। দেশটা জুড়ে ঘোর ফ্যাসিবাদ এখন গহীন রাত্রি, আমিও হব আবু সাঈদ আলোর পথযাত্রী, আমিও হব আবু সাঈদ আলোর পথযাত্রী। ধন্যবাদ।